আচ্ছা, শুরুতে একটা দৃশ্য ভাবা যাক। ছোট্ট একটা গ্রামের ছেলে, হয়তো আশপাশের অনেকে তাকে নিয়ে মানে একটু হাসাহাসিও করে। তার স্বপ্ন অনেক বড়, কিন্তু চারপাশের অবস্থা একদম অন্যরকম। হয়তো দারিদ্র্য, সুযোগ কম, কিন্তু ছেলেটা মনে মনে একটা বিশ্বাস ধরে রাখে। একটা মন্ত্রের মতো বলে, যা আমি স্পষ্ট করে ভাবতে পারি আর মন থেকে পুরোপুরি বিশ্বাস করতে পারি, সেটা আমি একদিন পাবই। এই যে নিজের ভাবনার ওপর, স্বপ্নের ওপর এত তীব্র, এত স্থির বিশ্বাস, এটাই কিন্তু নেপোলিয়ন হিলের দর্শনের একেবারে মূলে আছে। তার লেখায় এই বিষয়টা বারবার ঘুরে ফিরে আসে। একদম ঠিক। আর আজকের আলোচনাটা মানে ঠিক এই দর্শনটা নিয়েই। আমরা নেপোলিয়ন হিলের দীর্ঘ গবেষণার কাজ, বিশেষ করে তার বিখ্যাত বই চিন্তা ও সাফল্যের রহস্য উন্মোচন, সেটার কিছু জরুরি অংশের গভীরে যাওয়ার চেষ্টা করব। হিল তো শুধু তত্ত্ব দেননি, তাই না? তিনি তার জীবনের প্রায় ২৫টা বছর ধরে অ্যান্ড্রিউ কার্নেগি, হেনরি ফোর্ড, থমাস এডিসনের মতো সেই সময়ের সফলতম মানুষদের দেখেছেন, বোঝার চেষ্টা করেছেন তাদের এই অসাধারণ সাফল্যের পেছনের আসল কারণটা কি। আর সেই কারণ খুঁজতে গিয়ে তিনি যা পেয়েছেন সেটা কিন্তু শুধু টাকা পয়সা বা শুধু ব্যবসায়িক সাফল্যের ফর্মুলা নয়, বরং তার থেকেও বড় কিছু। জীবনের যে কোনো লক্ষ্য, সেটা যত কঠিনই হোক, সেটা পাওয়ার জন্য মনের জোর বাড়ানোর উপায়। এমনকি ভেতরের শান্তি বা আত্মিক পূর্ণতা পাওয়ার পথ হয়েতে আছে। তাই আজকে আমরা এই নীতিগুলো একটু খুঁটিয়ে দেখব। আমাদের চিন্তা কি সত্যিই এত শক্তিশালী হতে পারে যে ভাগ্য গড়ে দেয়? শুনতে যতটা সহজ লাগে, আসলেই কি তাই? ঠিক এই প্রশ্নটা দিয়ে আলোচনার গভীরে ঢোকা যাক। চলুন তাহলে একদম প্রথম আর সম্ভবত সবচেয়ে মৌলিক যে বিষয়টা, সেটা দিয়ে শুরু করি, চিন্তা আর বিশ্বাসের শক্তি। হ্যাঁ, এই জায়গাটাই তো আসল ভিত্তি। হিলের কথা অনুযায়ী কিছু পাওয়ার প্রথম ধাপ হলো সেটাকে মনের চোখে একদম পরিষ্কার দেখা, যেন ঘটেই গেছে, আর সেই ছবিতে কোনো দ্বিধা ছাড়া বিশ্বাস করা। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, এই বিশ্বাসটা কি শুধুই একটা ইচ্ছা, দিবস স্বপ্ন দেখা, নাকি এর থেকে বেশি কিছু? এডিসনের কথাই ধরুন, হাজার হাজার বার ভাবা যায়, এতবার ব্যর্থ হওয়ার পরেও তিনি ওই বৈদ্যুতিক বাতির স্বপ্ন দেখা ছাড়েননি। কিন্তু শুধু স্বপ্ন দেখাই কি যথেষ্ট ছিল, নাকি ওই বিশ্বাসের সাথে অন্য কিছুও ছিল? খুব জরুরি একটা পয়েন্ট। হিল যা দেখেছেন সেটা শুধু আশা বা ইচ্ছে নয়, এটা এক ধরনের দৃঢ় মানসিক প্রত্যয়, কনভিকশন যাকে বলে। যখন কেউ একটা লক্ষ্যকে এত পরিষ্কারভাবে কল্পনা করে আর সেটার সম্ভাবনায় এত গভীরভাবে বিশ্বাস করে, তখন তার পুরো মন, সচেতন আর অবচেতন দুটো মনই সেদিকে একদম ফোকাসড হয়ে যায়। এটা কিছুটা চুম্বকের মতো কাজ করে। সঠিক পরিস্থিতি, সুযোগ, এমনকি দরকারি মানুষদেরও যেন আকর্ষণ করতে শুরু করে। হিলের পর্যবেক্ষণে সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল এটাই যে কত ভিন্ন ভিন্ন পেশা, ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের সফল মানুষদের মধ্যে এই মানসিক গঠনের অদ্ভুত মিল। তারা শুধু সফল হতে চাইতেন না, তারা মনে প্রাণে বিশ্বাস করতেন যে তারা সফল হবেনই, যেন এটা একটা বিরাট ঘটনা। তার বিশ্বাসটা শুধু মাথার ভেতরের ব্যাপার নয়, এটা পুরো সিস্টেমকে, আমাদের পুরো সত্তাকে প্রভাবিত করে। কিন্তু এই বিশ্বাস তৈরি করা বা ধরে রাখা, এটা তো সহজ কথা নয়। বিশেষ করে যখন চারপাশের অবস্থা ভালো না থাকে। অনেকেই তো স্বপ্ন দেখে, বিশ্বাস করার চেষ্টাও করে হয়তো, কিন্তু মাঝপথে কেমন যেন হারিয়ে যায়। হিল কি এই চ্যালেঞ্জটা নিয়ে কিছু বলেছেন? কিভাবে এই বিশ্বাসটাকে সব বাধার মুখেও টিকিয়ে রাখা যায়? অবশ্যই বলেছেন। আর এখানেই তার দ্বিতীয় জরুরি ধারণাটা আসে, জ্বলন্ত ইচ্ছা, বা যাকে বলে বার্নিং ডিজায়ার। হিল দেখেছেন সাধারণ ইচ্ছা আর জ্বলন্ত ইচ্ছার মধ্যে আকাশ পাতাল ফরাক। সাধারণ ইচ্ছাটা হলো হ্যাঁ পেলে ভালো হয় টাইপের, কিন্তু জ্বলন্ত ইচ্ছা হলো এটা আমাকে পেতেই হবে, অন্য কোনো রাস্তা নেই, এরকম একটা আপোষহীন তীব্র আকাঙ্ক্ষা। এই প্রসঙ্গে উৎসে একটা জেনারেলের গল্প আছে, অসাধারণ। শত্রুর দ্বীপে নেমে নিজের সব নৌকো পুড়িয়ে দেওয়া, ভাবা যায়? ওই গল্পটা শোনার পর গায়ে কাঁটা দেয়।
সৈনিকদের সামনে জেতা ছাড়া আর কোনো অপশনই রাখলেন না, হয় জয় না হয় মৃত্যু। আজকের দিনে দাঁড়িয়ে এটা তো প্রায় পাগলামি মনে হতে পারে, কিন্তু এর ভেতরে কি একটা গভীর মনস্তাত্ত্বিক সত্যি আছে। জীবনের বড় লক্ষ্য অর্জনের ক্ষেত্রেও কি এই রকম নৌকো পোড়ানোর মানসিকতা দরকার? মনস্তাত্ত্বিকভাবে দেখলে এটা দারুণ শক্তিশালী একটা কৌশল। যখন আমরা পালানোর সব রাস্তা বন্ধ করে দিই, যখন ব্যর্থতার কোনো বিকল্প থাকে না, তখন আমাদের ভেতরের সব শক্তি, মানসিক, শারীরিক, আবেগিক, সবটা ওই এক লক্ষ্যের দিকে ছুটে যায়। ভয় বা দ্বিধা করতে গিয়ে যে শক্তিটা নষ্ট হতো, সেটাও তখন কাজে লেগে যায়। এটাকে বলা যেতে পারে কৃত্রিমভাবে একটা অপরিহার্যতা তৈরি করা। যখন কিছু করলে ভালো থেকে করতেই হবে অবস্থায় চলে যায়, তখন মানুষ তার সাধারণ ক্ষমতার সীমাও ছাড়িয়ে যেতে পারে। হিল মনে করতেন বড় সাফল্যের জন্য এই তীব্র, একদম আপোষহীন ইচ্ছা শক্তিটা জরুরি। এটা না থাকলে বিশ্বাসটাও ধীরে ধীরে ফিকে হয়ে আসে। তার মানে বিশ্বাসটাকে জ্বালানির মতো বাঁচিয়ে রাখে এই জ্বলন্ত ইচ্ছাটা। আচ্ছা, বেশ, কিন্তু শুধু ইচ্ছা আর বিশ্বাস থাকলেই কি হয়ে গেল? আমাদের মন তো সারাক্ষণ কত কি ভাবে। অনেক সময় তো নেতিবাচক চিন্তা, ভয়, সন্দেহ এগুলো সে ভিড় করে। এগুলোকে সামলানোর উপায় কি? এখানেই কি অটো সাজেশনের কথা আসে? ঠিক ধরেছেন। অটো সাজেশন বা স্বয়ংক্রিয় পরামর্শ হলো হিলের পদ্ধতির আরেকটা জরুরি অংশ। এটা আসলে নিজের অবচেতন মনকে, সাবকনশিয়াস মাইন্ডকে সচেতনভাবে প্রোগ্রাম করার একটা চেষ্টা। সহজ ভাষায় বললে, নিজের লক্ষ্য আর বিশ্বাস নিয়ে পজিটিভ কথা বা অ্যাফার্মেশন বারবার নিজেকে বলা, মনে মনে বা মুখে উচ্চারণ করে, যতক্ষণ না সেটা অবচেতন মনে গেঁথে যায়। হিল এটাকে তুলনা করেছেন বীজ বোনার সাথে। আমাদের অবচেতন মন নাকি উর্বর জমির মতো। আমরা যদি সেখানে নিয়মিত ইতিবাচক চিন্তার বীজ বুনি, তাহলে সাফল্যের ফসল ফলবে। আর যদি ভয়, সন্দেহ, ব্যর্থতার চিন্তা দিয়ে জমি ভরাট রাখি, তাহলে তো সেটাই আমাদের বাস্তবতা হয়ে দাঁড়াবে। শুনতে তো বেশ ইন্টারেস্টিং লাগছে, নিজের মনের সফটওয়্যার আপডেট করার মতো আর কি। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলেই কাজ করে? শুধু মুখে ভালো ভালো কথা আওড়ালেই কি ভেতরের গভীরের নেতিবাচক বিশ্বাসগুলো বদলে যায়? অনেকেরই তো এমন হয় যে কিছুদিন চেষ্টা করার পর আবার সেই পুরনো চিন্তায় ফিরে আসে। অটো সাজেশনকে কার্যকর করার কোনো বিশেষ টিপস আছে কি? এটা খুব বাস্তব একটা প্রশ্ন। হিল কিন্তু শুধু যান্ত্রিকভাবে বলার উপর জোর দেননি। তিনি জোর দিয়েছেন এর সাথে আবেগ, ইমোশন যোগ করার উপর। যখন আমরা কোনো পজিটিভ কথা বলি, তখন সেটাকে ভেতর থেকে অনুভব করতে হবে। সেটার সাথে বিশ্বাস আর ওই যে বললাম, প্রবল ইচ্ছাকে মেশাতে হবে। শুধু ঠোঁট নাড়ালে হবে না। অবচেতন মন যুক্তির চেয়ে আবেগের ভাষা ভালো বোঝে। তাই যখন কেউ বলছে আমি সফল হব, তখন তাকে সেই সাফল্যের অনুভূতিটা কল্পনা করতে হবে। সেই আনন্দ, সেই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে জাগিয়ে তুলতে হবে। আর হ্যাঁ, ধারাবাহিকতা এখানে ভীষণ জরুরি। একদিন বা দুদিন করে ছেড়ে দিলে কিন্তু হবে না। এটা অনেকটা ব্যায়ামের মতো। নিয়মিত অভ্যাসের মাধ্যমেই ফল পাওয়া যায়। এটা রাতারাতি হয় না, ধীরে ধীরে অবচেতন মনের পুরনো প্যাটার্ন ভাঙে, নতুন পজিটিভ প্যাটার্ন তৈরি হয়। তার মানে অটো সাজেশন হলো বিশ্বাস আর ইচ্ছাকে রোজ জল দেওয়ার মতো একটা কাজ, যাতে বাইরের বা ভেতরের নেগেটিভিটি তাকে শুকিয়ে ফেলতে না পারে। বোঝা গেল। কিন্তু এইসব মানসিক প্রস্তুতির এরপর তো আসল কাজটা করতে হবে, তাই না? শুধু চিন্তা করে বসে থাকলে তো চলবে না। একদম। হিল মানসিক প্রস্তুতির ওপর যতটা জোর দিয়েছেন, ঠিক ততটাই জোর দিয়েছেন নির্দিষ্ট পরিকল্পনা আর সেই অনুযায়ী অ্যাকশন বা পদক্ষেপ নেওয়ার উপর। চিন্তা, বিশ্বাস, ইচ্ছা এগুলো হলো ইঞ্জিনের মতো, কিন্তু পরিকল্পনা হলো গাড়ির স্টিয়ারিং হুইল আর পদক্ষেপ হলো চাকা। এই দুটো ছাড়া গাড়ি এগোবে না। হিল খুব পরিষ্কার করে বলেছেন, শুধু সুযোগের জন্য বসে থাকাটা বোকামি। সুযোগ তৈরি করে নিতে হয়, আর সেটা সম্ভব হয় তখনই যখন আমরা কাজ শুরু করি, পথে নামি। এই জায়গাটা খুব জরুরি। অনেকেই হয়তো ভাবে আগে সব ঠিকঠাক হোক, তারপর শুরু করব, বা আমার কাছে তো যথেষ্ট রিসোর্স নেই। হিল কি এই ধরনের মানসিকতা ভাঙার কথা বলেছেন? তিনি কি ছোট করে শুরু করার উপর জোর দিয়েছেন? হ্যাঁ, হিল বিশ্বাস করতেন যে শুরু করার জন্য একদম পারফেক্ট পরিস্থিতির দরকার নেই। যা আছে
তা নিয়ে শুরু করা উচিত। এমনকি যদি প্রথম পদক্ষেপটা খুব ছোটও হয় তবুও সেটা জরুরি, কারণ ওই যে জড়তা মানে ইনার্শিয়া, ওটা ভাঙাটা খুব দরকারি। একবার চলতে শুরু করলে পথও খোলে, নতুন আইডিয়া আসে, রিসোর্সও জুটে যায় অনেক সময়। আর এখানেই হিলের আর একটা শক্তিশালী ধারণা চলে আসে, মাস্টার মাইন্ড নীতি। মাস্টার মাইন্ড, এই শব্দটা তো আজকাল প্রায়ই শোনা যায়। হিলের ধারণায় এর মানে ঠিক কি, আর এটা পরিকল্পনা বা কাজের সাথে কিভাবে যুক্ত? মাস্টার মাইন্ড মানে হলো যখন দুই বা তার বেশি মানুষের মন একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য একেবারে সুরে সুরে মানে সামঞ্জস্য রেখে একসাথে কাজ করে, তখন সেখানে একটা তৃতীয় অদৃশ্য কিন্তু দারুণ শক্তিশালী মনের জন্ম হয়। এটা হলো আসলে সবার জ্ঞান, অভিজ্ঞতা আর মানসিক শক্তির একটা মিলিত রূপ, একটা সিনার্জি তৈরি হয়। হিল দেখেছেন, প্রায় কোনো বড় সাফল্যেই কিন্তু একা একা আসেনি। এর পেছনে সবসময় কোনো না কোনো ধরনের মাস্টারমাইন্ড গ্রুপ বা জোটের ভূমিকা ছিল। এই গ্রুপ শুধু প্ল্যান করতে বা সমস্যার সমাধানেই সাহায্য করে না, তারা একে অপরকে ইন্সপায়ার করে, অ্যাকাউন্টেবল রাখে আর কঠিন সময়ে মেন্টাল সাপোর্ট দেয়। এটা অনেকটা ওই যে বলে না, 1 আর 1 মিলে 2 না হয়ে 3 বা তারও বেশি হয়ে যায়, সেরকম। তার মানে একা একা লড়ে যাওয়ার চেয়ে সঠিক মানুষদের সাথে মিলে কাজ করাটা অনেক বেশি কাজের। উৎসের একটা লাইন মনে পড়ছে, তুমি যাদের সাথে সময় কাটাও ধীরে ধীরে তুমি তাদের মতো হয়ে যাও। এটা কি মাস্টারমাইন্ডেরই একটা দিক? কিন্তু প্রশ্ন হলো, এই সঠিক মানুষ খুঁজে পাওয়া বা এমন একটা গ্রুপ তৈরি করা, এটা কি সহজ? এতে কি চ্যালেঞ্জ নেই? যেমন ধরো মতের অমিল বা ইগোর সমস্যা। অবশ্যই চ্যালেঞ্জ আছে। সঠিক মানুষ খুঁজে বের করা, যারা একই লক্ষ্যের জন্য নিবেদিত, যাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস আর শ্রদ্ধা আছে, আর যারা ব্যক্তিগত ইগোর ওপরে উঠে কাজ করতে পারে, এটা সহজ নয় মোটেই। হেলের জন্য পরামর্শ দিয়েছেন খুব সাবধানে সঙ্গী বাছতে আর গ্রুপের উদ্দেশ্য, নিয়মকানুন নিয়ে একেবারে পরিষ্কার থাকতে। মাস্টারমাইন্ড সফল হওয়ার জন্য পারস্পরিক বোঝাপড়া আর একটা কমন স্পষ্ট লক্ষ্য থাকাটা মাস্ট। তবে হ্যাঁ, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও হিলের মতে একটা কার্যকর মাস্টারমাইন্ড গ্রুপ বানাতে পারলে সাফল্যের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। কারণ এটা শুধু জ্ঞান বা নেটওয়ার্কিং নয়, এটা একটা মস্ত বড় মানসিক আর আত্মিক সাপোর্টও বটে। বোঝা যাচ্ছে সাফল্যের রাস্তাটা তাহলে শুধু নিজের ভেতরের ব্যাপার নয়, এর সাথে বাস্তবসম্মত প্ল্যানিং, অ্যাকশন আর অন্যদের সহযোগিতাও জড়িয়ে আছে। আচ্ছা, এই পথে চলতে গেলে তো ব্যর্থতা আসবেই। কেউই বোধহয় প্রথম চেষ্টাতেই সব পেয়ে যায় না। হিল ব্যর্থতাকে কিভাবে দেখতে বলেছেন? এটা কি এখানেই শেষ নাকি অন্য কিছু? হিলের দর্শনে ব্যর্থতার কনসেপ্টটাই একদম আলাদা। তিনি ব্যর্থতাকে ফাইনাল কিছু হিসাবে দেখেননি, বরং তিনি এটাকে দেখেছেন লক্ষ্যের দিকে এগোনোর পথে একটা অস্থায়ী বাধা, মানে টেম্পোরারি সেটব্যাক। আর সবচেয়ে বড় কথা, এটাকে দেখেছেন খুব দামি একটা শিক্ষা বা ফিডব্যাক হিসেবে। অ্যাডিসনের সেই কথাটা আবার ভাবুন, আমি ফেলিওর হইনি, আমি শুধু 10,000টা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। এই অ্যাটিটিউডটাই হিল তুলে ধরতে চেয়েছেন। তার মতে ব্যর্থতা মানে হলো এই পথে হলো না, এবার অন্য পথে চেষ্টা করতে হবে। যতক্ষণ না কেউ চেষ্টা করা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ সে আসলে ব্যর্থ নয়। এই দৃষ্টিভঙ্গিটা নেওয়া নিশ্চয়ই খুব কঠিন, বিশেষ করে যখন পরপর ধাক্কা লাগে। সমাজও তো ব্যর্থতাকে অত সহজে নেয় না। কিভাবে এই মানসিক দৃঢ়তা মানে রেজিলিয়েন্স তৈরি করা যায়, যাতে ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়ানো যায়? হিল কি এর কোনো উপায় বলেছেন? হিল মূলত দুটো জিনিসের উপর জোর দিয়েছেন। এক, লক্ষ্যের প্রতি সেই জ্বলন্ত ইচ্ছাটা বাঁচিয়ে রাখা। ইচ্ছাটা যত তীব্র হবে, ব্যর্থতার ধাক্কা সামলানোর ক্ষমতাও তত বাড়বে। আর 2, ব্যর্থতাকে ব্যক্তিগতভাবে না নেওয়া। এটা আমি ব্যর্থ নয়, বরং আমার এই চেষ্টাটা ব্যর্থ হয়েছে, এই ভাবনাটা তৈরি করা। এটাকে একটা প্রবলেম সলভিং ডেটা পয়েন্ট হিসেবে দেখা। প্রতিটা ব্যর্থতা আসলে শেখায়, কেন হলো না, কি বদলানো দরকার। এই শিক্ষাগুলো কাজে লাগিয়ে পরের বার আরও ভালোভাবে চেষ্টা করা। এর জন্য দরকার অধ্যাবসায় বা পারসিস্টেন্স, মানে হাল না ছেড়ে লেগে থাকা। হিলের মতে বেশিরভাগ মানুষ লক্ষ্যের খুব কাছে এসেই হাল ছেড়ে দেয়, শুধু এই অধ্যাবসায়ের অভাবে। তার মানে ব্যর্থতা আসলে সাফল্যেরই একটা অংশ,
যদি আমরা সেটাকে ঠিকঠাকভাবে দেখতে শিখি আর লেগে থাকি। দারুণ। এখন এতক্ষণ ধরে আমরা যে এতগুলো নীতির কথা বললাম, বিশ্বাস, ইচ্ছা, অটোসাজেশন, পরিকল্পনা, কাজ, মাস্টারমাইন্ড, ব্যর্থতাকে জয় করা, এই সব কিছু মিলিয়ে হিল যে ফাইনাল সাকসেসের কথা বলেছেন, সেটা কি শুধুই টাকা পয়সা বা বৈশ্বিক অর্জন, নাকি এর মানে আরও বড়? এটাই হিলের দর্শনের সবচেয়ে সুন্দর দিকটা। যদিও বইটা লেখার সময়ে অ্যান্ড্রু কার্নেগির মতো বড় শিল্পপতিদের উদাহরণ ছিল, আর এটা আর্থিক সাফল্যের সূত্র হিসেবেও খুব পরিচিত, হিল কিন্তু বারবার বলেছেন যে এই নীতিগুলো জীবনের যে কোনো ক্ষেত্রেই কাজে লাগে। আর সমৃদ্ধি বা রিচনেস বলতে তিনি শুধু টাকা বোঝাননি, তিনি বুঝিয়েছেন জীবনের সব দিকে একটা পরিপূর্ণতা, ভালো স্বাস্থ্য, মনের শান্তি, ভালো সম্পর্ক, আত্মিক উন্নতি, জ্ঞান লাভ, আর অবশ্যই নিজের পছন্দের কাজ করে যথেষ্ট অর্থ উপার্জন করার স্বাধীনতা। তিনি একটা সামগ্রিক হোলিস্টিক সমৃদ্ধির কথা বলেছেন। তার মানে এর বইয়ে মূল কথাটা অনেক গভীর। এটা শুধু পয়সাওয়ালা হওয়ার টিপস নয়, এটা নিজের জীবনকে নিজের চিন্তা আর কাজ দিয়ে কন্ট্রোল করার একটা দর্শন। আমরা শুরুতে যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, সেই ছেলেটার মতো যে কঠিন অবস্থার মধ্যেও নিজের স্বপ্নে বিশ্বাস রেখেছিল, হিলের নীতিগুলো যেন সেই বিশ্বাসকে সত্যি করার একটা রোডম্যাপ। এটা জীবনের যে কোনো ক্ষেত্রেই তো ব্যবহার করা যেতে পারে। একজন ছাত্রের পরীক্ষায় ভালো করা, একজন শিল্পীর দারুণ কিছু তৈরি করা, বা যে কোনো মানুষের ব্যক্তিগত কোনো স্বপ্ন পূরণ করা। ঠিক তাই। এই নীতিগুলোর এই যে সার্বজনীনতা ইউনিভার্সালিটি, এটাই এদের আসল শক্তি। একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করা, তাতে একদম বিশ্বাস রাখা, তীব্র ইচ্ছা পোষণ করা, নিজের মনকে পজিটিভ রাখা, প্ল্যান করে কাজে নামা, লেগে থাকা, সঠিক সঙ্গ খোঁজা আর ব্যর্থতা থেকে শেখা, এগুলো তো জীবনের যে কোনো চ্যালেঞ্জ ফেস করার জন্যই দরকারি অস্ত্র। হিলের দর্শন আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আমাদের বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের ভেতরের চিন্তার জগৎটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু আমাদের হাতেই আছে, আর সেখান থেকেই বাইরের জগতের বদল শুরু হয়। আলোচনাটা সত্যি অনেক কিছু ভাবালো। মনে হচ্ছে এই নীতিগুলো জানা এক ব্যাপার, আর সেগুলোকে রোজকার জীবনে কাজে লাগানো আরেক ব্যাপার। যেমন নিজের জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটা কি, আসলেই যথেষ্ট পরিষ্কার, নাকি এখনো একটু ধোঁয়াশা আছে? অথবা সেই লক্ষ্যের প্রতি ইচ্ছাটা কি সত্যিই জ্বলন্ত, নাকি একটা হালকা ইচ্ছা মাত্র? এই প্রশ্নগুলো নিজেদের করাটা জরুরি। অথবা এটাও ভাবা যেতে পারে, ব্যর্থতার ভয় কি আমাদের অজান্তে কোথাও আটকে রাখছে? আমরা কি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে দেখি, নাকি একেবারে ফাইনাল হার হিসেবে? এই নিজেকে প্রশ্ন করাগুলোই হয়তো হিলের দেখানো পথে চলার প্রথম স্টেপ। কারণ দিনের শেষে এই দর্শন এটাই বলে যে আমরা আমাদের ভাবনার মাধ্যমেই নিজেদের ভাগ্য নিজেরা গড়তে পারি। তাহলে আজকের এই আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা পেলাম, সেগুলো হলো মনের গভীরে একটা পরিষ্কার ছবি আঁকা লক্ষ্যের, আর তাতে পুরোপুরি বিশ্বাস রাখা, সেই লক্ষ্যের জন্য একটা তীব্র অপ্রতিরোধ্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা তৈরি করা, অটো সাজেশনের মাধ্যমে নিজের অবচেতন মনকে পজিটিভ আর শক্তিশালী করা, শুধু স্বপ্ন না দেখে প্ল্যান করে কাজে নামা আর লেগে থাকা, অধ্যবসায়ী হওয়া, সমমনা মানুষদের নিয়ে একটা মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করে একসাথে কাজ করা, ব্যর্থতাকে শেষ না ভেবে শিক্ষা আর ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখা, আর সবশেষে শুধু টাকা নয়, জীবনের সব দিকে একটা সামগ্রিক সমৃদ্ধি পাওয়ার চেষ্টা করা। আর সব কিছুর কেন্দ্রে ওই কথাটা, তুমি যা ভাবতে পারো এবং বিশ্বাস করতে পারো তা তুমি অর্জন করতে পারো। চমৎকার একটা সারসংক্ষেপ। আলোচনাটা খুব ভালো লাগলো। শেষ করার আগে একটা ভাবনা উস্কে দিতে চাই শুধু। আমরা তো বড় বড় নীতির কথা বললাম, বিশ্বাস, ইচ্ছা, পরিকল্পনা, কিন্তু এই আইডিয়াগুলোকে প্রতিদিনের জীবনে ডে টু ডে লাইফে বাঁচিয়ে রাখার জন্য একেবারে ছোট ছোট সাধারণ কোন অভ্যাসগুলো সবচেয়ে বেশি সাহায্য করতে পারে? কোন ছোট্ট কাজগুলো আমাদের ভেতরের ওই বিশ্বাস আর ইচ্ছার আগুনকে রোজ একটু একটু করে জ্বালিয়ে রাখতে পারে? এমন কোনো ছোট্ট কৌশল কি আছে যা এই বড় নীতিগুলোর ভিত হিসেবে কাজ করে? এটা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে। দারুণ একটা প্রশ্ন। এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করি।
ধন্যবাদ। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।